গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা সবাই দেখছো এক্সাম ক্র্যাকার ইউটিউব চ্যানেল। সো আজকের ক্লাসে আমরা আলোচনা করবো WBP 2023-এর কেপি কনস্টেবলের যে জিকেগুলো এসেছিলো সেগুলো সম্পর্কে। তো চলো ক্লাসটা স্টার্ট করা যাক। এখানে প্রথম কোশ্চেন এসে যে নিচের কোনটি প্রত্যক্ষ কর না। তো কর দু ধরনের হয়। কর মানে হচ্ছে ট্যাক্স, তোমরা সবাই শুনেছো ট্যাক্স। ট্যাক্স হচ্ছে টু টাইপের হয়, একটা হচ্ছে প্রত্যক্ষ কর, মানে একটা হচ্ছে প্রত্যক্ষ কর যেটাকে বলা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স, একটাকে বলে প্রত্যক্ষ কর যেটাকে আমরা কি বলি ডাইরেক্ট ট্যাক্স, আর একটা হচ্ছে পরোক্ষ কর, আর একটা হচ্ছে পরোক্ষ কর যেটাকে আমরা কি বলি ইনডাইরেক্ট ট্যাক্স। তো এই ডাইরেক্ট ট্যাক্স আর ইনডাইরেক্ট ট্যাক্স এই দুটোর মধ্যে তফাৎ কি? ডাইরেক্ট ট্যাক্স মানে যেই ট্যাক্সটা আমরা ডাইরেক্টলি গভর্নমেন্টকে দিই সেটাকে আমরা ডাইরেক্ট ট্যাক্স বলি, মানে প্রত্যক্ষ কর বলি। আর যেই করটা মানে আমরা ডাইরেক্টলি গভর্নমেন্টকে দিই না সেই করটাকে আমরা বলি ইনডাইরেক্ট ট্যাক্স বা পরোক্ষ কর। তো পরীক্ষায় কোশ্চেন আসে যে কোনটা প্রত্যক্ষ কর আর কোনটা পরোক্ষ কর। তো এখানে পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞেস করছে যে প্রত্যক্ষ কর নয় কোনটা, জিএসটি। কারণ জিএসটি যে ট্যাক্সটা সেই ট্যাক্সটা আমরা ডাইরেক্টলি গভর্নমেন্টকে দেই না। বাট বাকি যে ট্যাক্সগুলো তোমরা দেখছো যেরকম কর্পোরেশন ট্যাক্স, ইনকাম ট্যাক্স, প্রপার্টি ট্যাক্স মানে কর্পোরেশন কর, আয় কর, সম্পত্তি কর, এগুলো সব কি, এগুলো সব হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স। তো ডাইরেক্টলি পরীক্ষায় জিজ্ঞেস করবে যে এদের মধ্যে কোনটা ডাইরেক্ট ট্যাক্স হয়, তোমরা কি বলে কর্পোরেশন ট্যাক্স অপশন থাকলে কর্পোরেশন ট্যাক্স, আয়কর ট্যাক্স অপশনে থাকলে আয়কর ট্যাক্স, বা সম্পত্তি কর অপশনে থাকলে সম্পত্তি কর। আর জিএসটি যেটা থাকে সেটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স, যেটা আমরা ডাইরেক্টলি গভর্নমেন্টকে দিই না, যেটা কারো থ্রুতে আমরা দিই। এবার পরীক্ষায় কোশ্চেন আসবে যে এছাড়াও পরীক্ষায় কোশ্চেন আসে যে এদের মধ্যে কোনটা ইনডাইরেক্ট ট্যাক্স হয়, যেরকম জিএসটি একটা ইনডাইরেক্ট ট্যাক্স। এছাড়াও আরও ইনডাইরেক্ট ট্যাক্স আছে যেরকম এক্সাইজ ট্যাক্স, এক্সাইজ ট্যাক্স। ডাইরেক্টলি পরীক্ষায় কোশ্চেন করবে যে এক্সাইজ ডিউটি কী ধরনের ট্যাক্স, তোমরা কি বলবে ইনডাইরেক্ট ট্যাক্স, মানে পরোক্ষ কর, পরোক্ষ কর, পরোক্ষ কর। যদি বলে যে পরোক্ষ কর, পরোক্ষ কর কি বললাম যে এক্সাইজ ডিউটি, যদি বলে এক্সাইজ ডিউটি কী ধরনের কর, তোমরা কি বলবে পরোক্ষ কর হচ্ছে এক্সাইজ ডিউটি, হচ্ছে পরোক্ষ করের উদাহরণ। এছাড়াও যদি পরীক্ষায় কোশ্চেন আসে সেলস ট্যাক্স, যদি বলে সেল ট্যাক্স কী ধরনের ট্যাক্স, তোমরা কি বলবে এটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স, যেটা আমরা পরোক্ষ কর বলি। তাহলে এক্সাইজ ডিউটি, সেলস ট্যাক্স, এগুলো কি, এগুলো হচ্ছে পরোক্ষ কর যেটাকে আমরা ইনডাইরেক্ট ট্যাক্স বলি। এগুলো আমরা ডাইরেক্টলি গভর্নমেন্টকে দিই না, বাট ইনডাইরেক্টলি ট্যাক্সগুলো আমরা পে করি। এছাড়াও তোমরা এখানে অপশানে দেখছো জিএসটি। জিএসটি একটা খুব ইম্পর্ট্যান্ট টার্ম। ফার্স্ট কোশ্চেন আসবে যে জিএসটির ফুল ফর্ম কী, তোমরা কি বলবে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। খুব ইম্পর্ট্যান্ট। যদি বলে জিএসটির ফুল ফর্ম কী, তোমরা কি বলবে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। এছাড়াও আরেকটা কোশ্চেন হয় যে ভারতে জিএসটি প্রথম কবে লাগু করা হয়েছিল, যদি বলে ভারতে জিএসটি প্রথম কবে লাগু করা হয়েছিল, কি বলবে 1 জুলাই 2017 সালে। 2017 সালে। খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, অনেকবার পরীক্ষা এসেছে। তাহলে জিএসটি কী ধরনের ট্যাক্স বললাম, ইনডাইরেক্ট ট্যাক্স, যেটাকে আমরা পরোক্ষ কর বলি। যদি বলে ভারতের জিএসটি কবে লাগু করা হয়েছিল, তোমরা কি বলবে 1 জুলাই 2017 সালে। আর যদি জিজ্ঞেস করে জিএসটির ফুল ফর্ম কি, তোমরা কি বলবে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। এরপর কোশ্চেন আসবে যে জিএসটি ভারতের কোন রাজ্যে প্রথম লাগু করা হয়েছিল, যদি বলে জিএসটি ভারতের কোন রাজ্যে প্রথম লাগু করা হয়েছিল, তোমরা কি বলবে আসাম। যদি বলে ভারতের কোন রাজ্যে প্রথম জিএসটি লাগু করা হয়েছিল, তোমরা কি বলবে আসাম। এছাড়াও পরীক্ষায় যদি কোশ্চেন আসে বিশ্বের কোন দেশ প্রথম জিএসটি লাগু করেছিল, তাহলে তোমরা কি বলবে ফ্রান্স। ভালো করে কোশ্চেন শুনবে। যদি বলে ভারতের কোন রাজ্যে প্রথম জিএসটি লাগু করা হয়েছিল, তোমরা কি বলবে আসাম। আর যদি বলে বিশ্বের কোন দেশে প্রথম জিএসটি লাগু করা হয়েছিল, তোমরা কি বলবে ফ্রান্স। এছাড়াও জিএসটি দিয়ে আরেকটা কোশ্চেন আছে যে ভারতের কততম সংবিধান সংশোধনের মধ্যে জিএসটি সম্পর্কে বলা আছে, 101st সংবিধান সংশোধন, 101তম সংবিধান সংশোধন, 101তম সংবিধান সংশোধনের মাধ্যমে জিএসটি আনা হয়েছে। যদি পরীক্ষায় জিজ্ঞেস করে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে জিএসটি আনা হয়েছে, তোমরা কি বলবে 101তম সংবিধান সংশোধনের মাধ্যমে জিএসটি আনা হয়েছে। খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এরপর যদি কোশ্চেন আসে ভারতের যে জিএসটি মডেলটা এটা কোন দেশের মডেলের উপর বেস করে তৈরি করা হয়েছে, তোমরা কি বলবে কানাডিয়ান মডেল। যদি বলে ভারতের জিএসটি মডেলটা কোন দেশের মডেলের উপর তৈরি করে বানানো হয়েছে, তোমরা কি বলবে কানাডিয়ান মডেল। কানাডিয়ান মডেল। কানাডিয়ান মডেলের যে জিএসটি আর আমাদের যে জিএসটি মডেলটা দুটো সেম। এই কানাডিয়ান মডেলের জিএসটির উপর বেস করেই আমাদের জিএসটিকে বানানো হয়েছে। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন বলেছে যে নিম্নলিখিতদের মধ্যে কোনটি তরল ধাতুর উদাহরণ। এবার এখানে কোশ্চেন কী আছে শোনো। কোশ্চেন জিজ্ঞেস করবে যে কোনটি তরল ধাতু হয়। যদি বলে কোনটি তরল ধাতুর উদাহরণ, তোমরা কি বলবে পারদ, যেটা মার্কারি। তরল ধাতু যদি জিজ্ঞেস করে তাহলে কি বলবে পারদ, মার্কারি।
আর যদি জিজ্ঞেস করে মার্কারি সংকেত কি, তোমরা কি বলবে Hg। মার্কারি সংকেত কি Hg। তাহলে যদি বলে একটা তরল ধাতুর নাম বলো, ভালো করে দেখবে ধাতু বলেছে, তাহলে কি বলবে মার্কারি মানে পারদ। যদি পারদের সংকেত জিজ্ঞেস করে কি বলবে Hg। এখানে ধাতুর জায়গায় যদি বলে একটা তরল অধাতুর নাম বলো, তখন বলবে ব্রোমিন। তরল অধাতু যদি বলে একটা তরল অধাতুর নাম বলো, তখন কী হবে ব্রোমিন। আর যদি ব্রোমিনের সংকেত জিজ্ঞেস করে তাহলে কী হবে Br। যদি তরল অধাতু বলে, তরল অধাতু হচ্ছে ব্রোমিন, সেটা হচ্ছে Br, সংকেত Br। আর যদি তরল ধাতু বলে তাহলে মার্কারি সংকেত হচ্ছে Hg। ভালো করে শুনবে, মার্কারি কিন্তু তরল ধাতু আর ব্রোমিন কিন্তু তরল অধাতু। এছাড়াও তোমরা এখানে লোহা দেখছো, লোহার সংকেত যদি পরীক্ষায় জিজ্ঞেস করে কি বলবে Fe। তারপর দেখছো সোডিয়াম, যদি সোডিয়ামের সংকেত জিজ্ঞেস করে কি বলবে Na। আর এখানে সোনা দেখছো, সোনার সংকেত যদি জিজ্ঞেস করে কি বলবে Au। তাহলে কি বললাম, লোহার সংকেত কি Fe, সোডিয়ামের সংকেত কি বললাম Na, আর গোল্ডের সংকেত কি বললাম সোনা Au। এছাড়াও আগের ক্লাসে আমি বলেছিলাম এই যে তোমরা সোডিয়াম দেখছো Na, আর হচ্ছে পটাশিয়ামকে, এই দুটোকে কি করা হয় কেরোসিনের নিচে ডুবিয়ে রাখা হয়, কারণ এরা হাইলি রিঅ্যাক্টিভ, প্রচুর বিক্রিয়া করে, সেই জন্য কী করা হয় এরা কেরোসিনের নিচে ডুবিয়ে রাখা হয় যাতে বিক্রিয়া করতে না পারে। কেরোসিনের নিচে ডুবিয়ে রাখা হয়। যদি বলে কোন ধাতুকে কেরোসিনের নিচে ডুবিয়ে রাখা হয়, তোমরা কী বলবে সোডিয়াম আর পটাশিয়াম। এই যে সোডিয়াম দেখছো, এই যে পটাশিয়াম দেখছো, সোডিয়াম আর পটাশিয়ামকে কেরোসিনের নিচে ডুবিয়ে রাখা হয়। এবার পরীক্ষায় কোশ্চিন আছে যে সবচেয়ে হালকা ধাতুর নাম কি। সবচেয়ে হালকা ধাতু, পরীক্ষায় কোশ্চিন আসে যে সবচেয়ে হালকা ধাতুর নাম কি। যদি সবচেয়ে হালকা ধাতু জিজ্ঞেস করে তোমরা কি বলবে লিথিয়াম। যদি বলে সবচেয়ে হালকা ধাতুর নাম কি, তোমরা কি বলবে লিথিয়াম, লিথিয়াম। আর যদি বলে সবচেয়ে ভারী ধাতুর নাম কি, যদি সবচেয়ে ভারী ধাতু বলে তোমরা কি বলবে অসমিয়াম, অসমিয়াম। তাহলে কি বললাম, যদি বলে সবচেয়ে হালকা ধাতুর নাম কি, তোমরা কি বলবে লিথিয়াম, সবচেয়ে হালকা ধাতু হলো লিথিয়াম। আর সবচেয়ে ভারী ধাতুর নাম যদি জিজ্ঞেস করে তোমরা কি বলবে অসমিয়াম। সবচেয়ে হালকা ধাতু হচ্ছে লিথিয়াম আর সবচেয়ে ভারী ধাতু হচ্ছে অসমিয়াম। এটা ধাতুর কথা বললাম। এবার পরীক্ষায় জিজ্ঞেস করে সবচেয়ে হালকা গ্যাস। যদি বলে সবচেয়ে হালকা গ্যাসের নাম কি, তোমরা কি বলবে সবচেয়ে হালকা গ্যাস হচ্ছে হাইড্রোজেন। যদি জিজ্ঞেস করে সবচেয়ে হালকা গ্যাস, যদি জিজ্ঞেস করে সবচেয়ে হালকা গ্যাসের নাম কি, তোমরা কি বলবে হাইড্রোজেন, সবচেয়ে হালকা গ্যাসের নাম হচ্ছে হাইড্রোজেন। আর যদি বলে সবচেয়ে ভারী গ্যাস, যদি বলে সবচেয়ে ভারী গ্যাসের নাম কি, সবচেয়ে ভারী গ্যাস হচ্ছে রেডন। যদি বলে সবচেয়ে ভারী গ্যাসের নাম কি, তোমরা কি বলবে রেডন, এর সংকেত কি Ra। আর সবচেয়ে হালকা গ্যাসের নাম কি হাইড্রোজেন, সংকেত কি H2। এটাও পরীক্ষায় জিজ্ঞেস করে যে সবচেয়ে হালকা গ্যাস কি, তোমরা কি বলবে হাইড্রোজেন। আর যদি বলে সবচেয়ে ভারী গ্যাস কি, তোমরা কি বলবে রেডন। ধাতু বললাম, গ্যাস বললাম। এবার যদি জিজ্ঞেস করে সবচেয়ে হালকা মৌল, ভালো করে শুনবে, আমি এতক্ষণ ধাতু আর গ্যাস বলেছি, এবার মৌল বলছি। যদি বলে সবচেয়ে হালকা মৌলের নাম কি, তাহলেও হবে হাইড্রোজেন। যদি সবচেয়ে হালকা মৌল বলে তাহলে কী হবে হাইড্রোজেন। আর যদি সবচেয়ে ভারী মৌল বলে তাহলে কী বলবে, সবচেয়ে ভারী মৌল হচ্ছে অর্গানেশন, অর্গানেশন। তাহলে কি বললাম, যদি সবচেয়ে হালকা মৌল বলে কী বলবে হাইড্রোজেন, সবচেয়ে হালকা গ্যাস বললে কী হবে হাইড্রোজেন, সবচেয়ে ভারী গ্যাস বললে কী হবে রেডন। আর যদি সবচেয়ে ভারী মৌল বলে তাহলে কী হবে অর্গানেশন। আর সবচেয়ে হালকা ধাতু বললে হবে লিথিয়াম, আর সবচেয়ে ভারী ধাতু যদি বলে তাহলে কী বলবে অসমিয়াম। এই এখানে তুমি এটা সোনা দেখছো, এই সোনাকে গলানোর জন্যে, সোনাকে গলানোর জন্য যেটা ব্যবহার করা হয় সেটাকে আমরা কি বলি অ্যাকোয়া রিজিয়া। পরীক্ষায় কোশ্চিন আসে অ্যাকোয়া রিজিয়া। যদি বলে অ্যাকোয়া রিজিয়া কী কাজে ইউজ করা হয়, সোনা গলানোর কাজে। যদি বলে অ্যাকোয়া রিজিয়া কী কাজে ইউজ করা হয়, সোনা গলানোর কাজে। এখানে কি করা হয় HNO3 আর HCl, এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড দেখছো, HNO3 হচ্ছে নাইট্রিক অ্যাসিড। HNO3 কিসের সংকেত, নাইট্রিক অ্যাসিড। এটাও পরীক্ষায় জিজ্ঞেস করে যে নাইট্রিক অ্যাসিডের সংকেত কি, তোমরা কি বলবে HNO3। আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত কি HCl। 3 অণু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে 1 অণু নাইট্রিক অ্যাসিডকে যদি আমরা মিক্স করি, 3 অণু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে যদি 1 অণু নাইট্রিক অ্যাসিডকে মিক্স করে দেয়, তাহলে কি তৈরি হয় অ্যাকোয়া রিজিয়া। আর এই অ্যাকোয়া রিজিয়াটা কী কাজে ইউজ করা হয়, সোনা গলানোর কাজে ইউজ করা হয়। পরীক্ষায় জিজ্ঞেস করা হয় যে অ্যাকোয়া রিজিয়া কী দিয়ে তৈরি করা হয়, নাইট্রিক অ্যাসিড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড। তারপরে পরীক্ষায় কোশ্চিন আসবে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিডের কী অনুপাতে মিক্স করা হয় অ্যাকোয়া রিজিয়াতে, তোমরা কী বলবে 3:1। হাইড্রোক্লোরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিডকে 3:1 রেশিওতে 3:1 রেশিওতে মিক্স করা হয় করে অ্যাকোয়া রিজিয়া বানানো হয়। চলো পরের কোশ্চিনে যাওয়া যাক। পরের কোশ্চিন হলো যে কর্পূরকে উত্তপ্ত করলে তরলে পরিণত না হয়, সরাসরি বাষ্পে পরিণত হয়, একে কী বলে। তো আমরা জানি পদার্থের অবস্থা হচ্ছে মেনলি 3 ধরনের হয়, কঠিন অবস্থা, তরল অবস্থা আর গ্যাসীয় অবস্থা।
আমরা সবাই জানি যে পদার্থের অবস্থা মেনলি 3 ধরনের হয়, প্রধানত 3 ধরনের হয়। কী কী? তরল অবস্থা, কঠিন অবস্থা আর গ্যাসীয় অবস্থা। এই যে তোমরা কর্পূর দেখছো, কর্পূর কি কঠিন, আর কর্পূরকে তোমরা কিসে কনভার্ট করেছো? বাষ্পে, মানে কঠিনকে তোমরা ডাইরেক্টলি গ্যাসে, বাষ্প মানে কি গ্যাসে পরিবর্তন করছো। তো কঠিনকে, পরীক্ষায় কোশ্চিন আসে, কঠিনকে ডাইরেক্টলি গ্যাসে পরিবর্তন করা, কঠিনকে তোমরা কী করছো? ডাইরেক্টলি গ্যাসে পরিবর্তন করছো। তো কঠিনকে ডাইরেক্টলি গ্যাসে পরিবর্তন করার পদ্ধতিকে কী বলা হয়? ঊর্ধ্বপাতন বা সাবলিমেশন। সাপোজ আমরা জানি যেরকম ন্যাপথলিন আমরা জামা কাপড়ের মধ্যে দিয়ে রাখি, তো কিছুদিন পর গিয়ে দেখি সেই ন্যাপথলিনটা আর থাকে না। তো ন্যাপথলিনটা কি কঠিন, আর কিছুদিন পর ন্যাপথলিনটা কি কঠিন, আর ওই ন্যাপথলিনটা কিসে পরিবর্তন হয়ে যাচ্ছে? গ্যাসে। তার মানে কি কঠিন সরাসরি পরিবর্তন হচ্ছে গ্যাসে। কঠিন যে সরাসরি গ্যাসে পরিবর্তন হচ্ছে, এই ঘটনাটাকে আমরা কি বলি? ঊর্ধ্বপাতন বা সাবলিমেশন। তাহলে যদি বলে কঠিনকে ডাইরেক্টলি গ্যাসে পরিবর্তন করার পদ্ধতিকে কী বলে? কঠিনকে ডাইরেক্টলি গ্যাসে পরিবর্তন করার কঠিনকে গ্যাসে পরিবর্তন করার প্রসেসকে আমরা কী বলি? ঊর্ধ্বপাতন। তো এখানে কর্পূরের জায়গায় ন্যাপথলিনও দেওয়া থাকতে পারে অপশনের মধ্যে। এছাড়াও তোমরা এখানে দেখছো একটা বাষ্পায়ন আর বাষ্পীভবন, ভালো করে শুনবে। যেরকম সাপোজ ভাবো জল আছে, এই কন্টেইনারটার মধ্যে জল আছে। এবার এই জলটাকে যদি আমরা হিট দিই, কী করি? হিট দিই, তাহলে জলটা কিসে পরিণত হবে? বাষ্পে পরিণত হবে। জলকে যদি আমরা হিট দিই তাহলে আমরা কী হবে? এটা বাষ্পে পরিণত হবে। তো তার মানে কি জল হচ্ছে তরল আর বাষ্প কি গ্যাস, তার মানে তরলকে গ্যাসে পরিবর্তন করছে। তো এই যে তরলকে আমরা গ্যাসে পরিবর্তন করছি, এই পদ্ধতিকে বলা হয় বাষ্পায়ন বা এভাপোরেশন বা বাষ্পীভবন বা ভ্যাপারাইজেশন। দুটোর ডেফিনেশন সেম, বাট দুটোর মধ্যে ডিফারেন্স কি? এই যে তোমরা বাষ্পায়নটা দেখছো এটা যে কোনো তাপমাত্রায় হয়, আর এই যে বাষ্পীভবনটা দেখছো এটা একটা ফিক্সড তাপমাত্রায় হয়। এই যে বাষ্পীভবন দেখছো এটা একটা ফিক্সড তাপমাত্রায় হয়, কিন্তু বাষ্পীভবন যে কোনো তাপমাত্রায় হয়। সাপোজ ভাবে এখানে জল আছে, এবার জলকে ফোটানোর জন্য ধরো 100 ডিগ্রি সেলসিয়াসই তাপমাত্রা লাগবে, তবেই জল ফুটবে। তাহলে কি জলকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দিলে কি এটা বাষ্পে পরিণত হবে? তো সেই পদ্ধতিটাকে আমরা বলবো বাষ্পীভবন। বাট এই যে জলটা তোমরা দেখছো 100 জায়গায় যদি এখানে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাও থাকে, তাও জল ধীরে ধীরে বাষ্পে পরিণত হওয়া শুরু করে। তো সেটাকে আমরা বলবো বাষ্পায়ন, কারণ বাষ্পায়নের জন্য কোনো ফিক্সড তাপমাত্রা লাগে না, যে কোনো তাপমাত্রায় বাষ্পায়ন হয়, কিন্তু বাষ্পীভবন কি একটা ফিক্সড তাপমাত্রার মধ্যে হয়। এছাড়াও পরীক্ষায় কোশ্চিন আসে যে ঘনীভবন কি, খুব ইম্পর্ট্যান্ট, ঘনীভবন। এবার আমরা যেরকম তরলকে কি করছি? তরলকে গ্যাসে পরিবর্তন করছি। তরলকে গ্যাসে পরিবর্তন করাকে আমরা কি বলছি? বাষ্পীভবন ও বাষ্পায়ন। তরল গ্যাসে পরিবর্তন হচ্ছে। সেম গ্যাসকে যখন আবার তরলে পরিবর্তন করবো, সেই প্রসেসকে বলা হয় ঘনীভবন। তাহলে যদি গ্যাসকে তরলে পরিবর্তন করার প্রসেসকে কী বলে? ঘনীভবন। পরীক্ষায় আরেকটি কোশ্চিন আসবে, গ্যাসকে তরলে পরিবর্তন করার প্রসেসকে কী বলা হয়? ঘনীভবন। এছাড়াও পরীক্ষায় কোশ্চিন আছে খুব ইম্পর্ট্যান্ট, যে জলের স্ফুটনাঙ্ক কত? জলের স্ফুটনাঙ্ক কত? স্ফুটনাঙ্ক মানে কি? স্ফুটনাঙ্ক মানে একটা তাপমাত্রা, যেই তাপমাত্রায় জল কি বাষ্পে পরিণত হয়। তো 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কী হয়? জল বাষ্পে পরিণত হয়। তাহলে জলের স্ফুটনাঙ্ক কী হবে? 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে কী বললাম? স্ফুটনাঙ্ক কি? স্ফুটনাঙ্ক হলো একটা তাপমাত্রা, যে তাপমাত্রায় কি জল, মানে যে কোনো তরল। স্ফুটনাঙ্ক হচ্ছে একটা তাপমাত্রা, যে তাপমাত্রায় যে কোনো তরল কী হয়? বাষ্পে পরিণত হয়। তাহলে জলকে যদি বাষ্পে পরিণত করতে হয় তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিতে হয়। তাহলে জলের স্ফুটনাঙ্ক কত হবে? 100 ডিগ্রি সেলসিয়াস। এরপর জিজ্ঞেস করে যে গলনাঙ্ক, যে তাপমাত্রায় কোনো পদার্থ গলে যায়, সেটাকে আমরা কী বলি? গলনাঙ্ক। যেরকম বরফকে যদি আমরা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিই, তাহলে বরফ গলে জলে পরিবর্তন হওয়া শুরু করবে। জলে পরিবর্তন হওয়া শুরু করবে। তাহলে যদি বলে বরফের গলনাঙ্ক কত, তোমরা কী বলবে? 0 ডিগ্রি সেলসিয়াস। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন বলেছে যে সাধারণ তুলাযন্ত্র কোন শ্রেণীর লিভার? তো এই সাধারণ তুলাযন্ত্র কোন শ্রেণীর লিভারের আগে আমরা একটা জিনিস পড়ে নিই। তুলাযন্ত্র দুই ধরনের হয়, একটা হচ্ছে সাধারণ তুলাযন্ত্র আর একটা হচ্ছে স্প্রিং তুলাযন্ত্র। তো পরীক্ষায় কোশ্চেন আসে যে সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে কী মাপা হয়? যদি বলে সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে কী মাপা হয়, তোমরা কী বলবে? বস্তুর ভর। আর যদি বলে স্প্রিং তুলাযন্ত্রের সাহায্যে কী মাপা হয়, তোমরা কী বলবে? বস্তুর ভার বা ওজন। খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। যদি বলে সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে কী মাপা হয়, তোমরা কী বলবে? বস্তুর ভর। আর যদি বলে স্প্রিং তুলাযন্ত্রের সাহায্যে কী মাপা হয়, কী বলবে? বস্তুর ভার বা ওজন। তো এবার পরীক্ষায় কোশ্চেন এসেছে যে সাধারণ তুলাযন্ত্র কোন শ্রেণীর লিভার? তো সাধারণ তুলাযন্ত্র হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। যদি বলে সাধারণ তুলাযন্ত্র কোন শ্রেণীর লিভার, তোমরা কী বলবে? সাধারণ তুলাযন্ত্র হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। এবার লিভার কত প্রকার হয়? লিভার 3 প্রকার হয়, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী আর তৃতীয় শ্রেণী। এবার যেটা প্রথম শ্রেণীর লিভার হয়, সেখানে কি হয়?
সেখানে হচ্ছে আলম্বটা মাঝখানে থাকে। আলম্ব, এই যে আলম্বটা মিডিলে থাকবে, এটা হচ্ছে আলম্বটা কী থাকবে? মিডিলে। আলম্বটা থাকে হচ্ছে মিডিলে, আলম্ব মিডিলে থাকে। আর একদিকে বল প্রয়োগ হবে আর একদিকে কার্য হবে, একদিকে বল প্রয়োগ হবে আর একদিকে কার্য হবে। তো প্রথম শ্রেণীর লিভারে কী হয়? আলম্বটা মাঝখানে থাকে আর একদিকে কী হয়? বল প্রয়োগ হয় আর একদিকে কার্য হয়। তো পরীক্ষায় কোশ্চিন আছে যে প্রথম শ্রেণীর লিভারে আলম্ব কোথায় থাকে? বল আর কার্যের মাঝখানে আলম্ব থাকে। এরপর পরীক্ষায় কোশ্চিন আসবে যে প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ কী? যেরকম সাধারণ তুলা যন্ত্র একটা প্রথম শ্রেণীর লিভার। যেরকম তোমরা সবাই কাঁচি দেখেছো, কাঁচির মাঝখানে দেখবে আলম্ব থাকে আর একদিকে বল প্রয়োগ হয় আর একদিকে কাজ হয়। সেম কোদালের মাঝখানেও আলম্ব থাকে, একদিকে কী করি আমরা? বল প্রয়োগ করি আর একদিকে কী হয়? কাজ হয়। তাহলে কাঁচি কোন শ্রেণীর লিভার? প্রথম শ্রেণীর লিভার। যদি বলে কোদাল কোন শ্রেণীর লিভার? প্রথম শ্রেণীর লিভার। যদি বলে সাধারণ তুলাযন্ত্র কোন শ্রেণীর লিভার? প্রথম শ্রেণীর লিভার। এছাড়াও সাঁড়াশি যদি জিজ্ঞেস করে, সাঁড়াশি, বেলচা, সাঁড়াশি এগুলো পরীক্ষায় কোশ্চিন আসে, পিএসসির খুব ইম্পর্টেন্ট কোশ্চিন। সাঁড়াশি, বেলচা এগুলো কোন শ্রেণীর লিভার? প্রথম শ্রেণীর লিভার। কেন? সাঁড়াশির মাঝখানে আলম্ব থাকে, সাঁড়াশির দেখবে মাঝখানে আলম্ব থাকে, একদিকে আমরা বল প্রয়োগ করি আর একদিকে কাজ হয়। এবার চলে আসো দ্বিতীয় শ্রেণীর লিভার। দ্বিতীয় শ্রেণীর লিভার কি? দ্বিতীয় শ্রেণীর লিভার কী হবে? দ্বিতীয় শ্রেণীর লিভারে হচ্ছে মাঝখানে চলে আসতে হচ্ছে কার্য হচ্ছে মাঝখানে হবে, একদিকে বল থাকবে আর একদিকে আলম্ব থাকে। তাহলে যদি বলে দ্বিতীয় শ্রেণীর লিভারে হচ্ছে মাঝখানে কী থাকে, তোমরা কি বলবে? কার্য। এবার জিজ্ঞেস করবে যে দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ দাও, তাহলে তোমরা কি বলবে? সুপারি কাটার জাতি, টিউবওয়েলের কি বলবে? হাল। তারপরে কি বলবে? বললাম হচ্ছে সুপারি কাটার জাতি। যদি বলে সুপারি কাটার জাতি কোন শ্রেণীর লিভার? দ্বিতীয় শ্রেণীর লিভার। টিউবওয়েলের হাতল, যে হ্যান্ড টিউবওয়েলগুলো থাকে সেই টিউবওয়েলের হাতল কী শ্রেণীর লিভার? দ্বিতীয় শ্রেণীর লিভার। কেন? কারণ হচ্ছে কার্যটা হচ্ছে এখানে কী হয়? মাঝখানে থাকে, এখানে মাঝখানে আমরা ফোর্স অ্যাপ্লাই করি। তবে টিউবওয়েলের হাতলের মাঝখানে আমরা ফোর্স অ্যাপ্লাই করি, একদিক দিয়ে কার্য হয়, মাঝখানে আমরা হচ্ছে ভুল বললাম, যে মাঝখানে কী থাকে? কার্য থাকে, একদিকে বল প্রয়োগ করা হয় আর একদিকে আলম্ব থাকে। আর তৃতীয় শ্রেণীর লিভারে কী হবে? তোমরা বুঝেই গেছো, মাঝখানে বল চলে আসবে, মাঝখানে কী চলে আসবে? বল, মানে মিডিলে আমরা বল প্রয়োগ করব। একদিকে কী থাকবে? একদিকে থাকবে হচ্ছে কার্য আর একদিকে কী থাকবে? আলম্ব। একদিকে কার্য আর একদিকে আলম্ব। তাহলে যদি বলে তৃতীয় শ্রেণীর লিভারে বল কোথায় থাকে, তোমরা কি বলবে? মাঝখানে। এবার তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ কি? মানুষের হাত। দেখবে আমরা যে বল প্রয়োগটা করি সেটা মাঝখানে থাকে, আর আলম্ব মানে যেটা একদিকটা ফিক্সড আছে, দেখবে একদিকে মানুষের হাত ফিক্সড থাকে, দেখবে একদিকে ফিক্সড থাকে, দেখবে হাত ধরে এরকম করে এই জায়গাটাতে জয়েন্ট আছে। তো এখানে কি হয়? এখানে এই জায়গাটা ফিক্সড থাকে, তার মানে এটা কি? আলম্ব। এখানে কি হয়? বলটা প্রয়োগ হয় আর এখানে কি হয়? কার্য হয়। তার মানে কি আলম্ব আর কার্য কি এক সাইডে আছে আর বল কি মাঝখানে হচ্ছে আমরা অ্যাপ্লাই করছি, তাহলে ওটা কী শ্রেণীর লিভার হবে? তৃতীয় শ্রেণীর লিভার। তাহলে যদি পরীক্ষায় কোশ্চেন আছে মানুষের হাত কোন শ্রেণীর লিভার, তোমরা কি বলবে? তৃতীয় শ্রেণীর লিভার। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেনটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা এসএসসির পরীক্ষায় খুব জিজ্ঞেস করে এবং পিএসসির পরীক্ষায় মাঝে মাঝে দেখতে পাওয়া যায় এই ধরনের কোশ্চেন। যেরকম যদি বলে ক্যাডি শব্দটা কোন খেলার সাথে যুক্ত, এটা হচ্ছে গল্পের সাথে যুক্ত, ডাইরেক্টলি মুখস্থ করতে হবে। দুটো টার্ম আছে, একটা হচ্ছে ক্যাডি, CADDI, ক্যাডি দেখতেই পাচ্ছ, আরেকটা হচ্ছে বার্ডি, BIRDIE, বার্ডি। এই দুটো টার্ম কিসের সাথে যুক্ত? গল্পের সাথে। ডাইরেক্টলি জিজ্ঞেস করবে যে এই বার্ডি টার্মটা কোন খেলার সাথে যুক্ত, তোমরা কি বলবে? গল্প, খুব ইম্পর্ট্যান্ট। আবার জিজ্ঞেস করবে যে ক্যাডি, এই ক্যাডি শব্দটা কোন খেলার সাথে যুক্ত, তোমরা কি বলবে? গল্প। এছাড়াও মনে রাখবে হকির সাথে যুক্ত কিছু টার্ম যেগুলো পরীক্ষায় খুব জিজ্ঞেস করে। যদি বলে বুল্লি, BULLY, যদি বলে বুল্লি কোন খেলার সাথে যুক্ত, কি বলবে? হকি। শর্ট কর্নার, যদি বলে শর্ট কর্নার এই টার্মটা কোন খেলার সাথে যুক্ত, শর্ট কর্নার, তোমরা কি বলবে? হকি। তারপর যদি জিজ্ঞেস করে যে পেনাল্টি কর্নার কোন খেলার সাথে যুক্ত, তোমরা কি বলবে? হকি। শর্ট কর্নার, পেনাল্টি কর্নার, বুলি এগুলো কোন খেলার সাথে যুক্ত? হকি। এছাড়াও ড্রিবেল আর স্কুপ মনে রাখবে, ড্রিবেল খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেকবার এসেওছে। যদি বলে ড্রিবেল কোন খেলার সাথে যুক্ত, হকি। যদি বলে স্কুপ কোন খেলার সাথে যুক্ত, কি বলবে? হকি, খুব ইম্পর্টেন্ট। যদি বলে ড্রিবেল শব্দটা কোন খেলার সাথে যুক্ত, তোমরা কি বলবে? হকি। যদি বলে স্কুপ শব্দটা কোন খেলার সাথে যুক্ত, কি বলবে? হকি। শর্ট কর্নার শব্দটা কোন খেলার সাথে যুক্ত, হকি। পেনাল্টি কর্নার শব্দটা কোন খেলার সাথে যুক্ত, কি বলবে? হকি। আর বুল্লি শব্দটা কোন খেলার সাথে যুক্ত, কি বলবে? হকি।
এছাড়াও হচ্ছে মনে রাখবে শাটেল, স্ম্যাশ, ডবল ফল্ট এগুলো ব্যাডমিন্টনের সাথে যুক্ত। শাটেল খুব ইম্পর্টেন্ট, যদি বলে শাটেল SHUTTLE শাটেল কোন খেলার সাথে যুক্ত কী বলবে? ব্যাডমিন্টন। যদি বলে স্ম্যাশ, ডিউস, যদি বলে ডিউস শব্দটা কোন খেলার সাথে যুক্ত? ব্যাডমিন্টন। যদি বলে স্ম্যাশ শব্দটা কোন খেলার সাথে যুক্ত কী বলবে? ব্যাডমিন্টন। খুব ইম্পর্টেন্ট, যদি বলে ডবল ফল্ট খেলাটা কোন সাথে যুক্ত কী বলবে? ব্যাডমিন্টন। খুব ইম্পর্টেন্ট এই শব্দগুলো, ডবল ফল্ট। তাহলে কী বললাম? যদি বলে শাটেল খেলাটা কোন শব্দটা কোন খেলার সাথে যুক্ত, তোমরা কী বলবে? ব্যাডমিন্টন। ডিউস শব্দটা বা টার্মটা কোন খেলার সাথে যুক্ত? ব্যাডমিন্টন। স্মাশ টার্মটা কোন খেলার সাথে যুক্ত? ব্যাডমিন্টন। আর ডবল ফল্ট টার্মটা কোন খেলার সাথে যুক্ত, তোমরা কী বলবে? ব্যাডমিন্টন। এছাড়াও লং টেনিস দেখছো, দুটো টার্ম জিজ্ঞেস করে, একটা হচ্ছে সার্ভিস, যদি বলে সার্ভিস কোন শব্দটা কোন খেলার সাথে যুক্ত? লং টেনিস। আর একটা হচ্ছে স্ম্যাশ, যদি বলে স্ম্যাশ কোন খেলার সাথে যুক্ত, কী বলবে? লং টেনিস। স্ম্যাশ কোন খেলার সাথে যুক্ত? লং টেনিস। এবার ভালো করে শুনে রাখবে, এই যে খেলার টার্মগুলো দেখছো, এই একটা টার্ম দুটো খেলার সাথেও যুক্ত হতে পারে। যেরকম হ্যাট্রিক, হ্যাট্রিক হচ্ছে ফুটবলের সাথেও যুক্ত, ক্রিকেটের সাথেও যুক্ত, আবার হকির সাথেও যুক্ত। তো এইরকম একটা টার্ম 2-3টা খেলার সাথে যুক্ত হতে পারে। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন হলো যে বল দ্বারা পৃথিবী কোনো বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে ওই বস্তুর কী বলা হয়? তো যে বল দ্বারা পৃথিবী কোনো বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে বস্তুর ভার বা ওজন বলে। যে বল দ্বারা পৃথিবী কোনো বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে ওই বস্তুর কী বলা হয়? তোমরা কী বলবে? তাকে ওই বস্তুর ভার বা ওজন বলা হয়। তাহলে যদি বলে বস্তুর ভার কী করে বের করা হয়, তোমরা কীভাবে ক্যালকুলেট করবে? সাপোজ ভাবো বস্তুর ভারকে W দিয়ে ডিনোট করা হয়, তাহলে বস্তুর ভার ইকুয়াল টু বস্তুর ভর ইন্টু জি, এম ইন্টু জি। এমটা এম ফর বস্তুর ভর, ডাব্লু ফর বস্তুর ভার, আর জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। আর যদি বলে এই জি এর ভ্যালু কত, তোমরা কী বলে? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যদি বলে জি এর ভ্যালু কত, তোমরা কী বলবে? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে জি এর ভ্যালু। তাহলে বস্তুর যদি ওয়েট বা ওজন বের করতে বলে, তাহলে আমরা কী করে বের করবো? বস্তুর ভর দেওয়া থাকবে সামথিং কিছু একটা, আর অভিকর্ষজ ত্বরণ জি এর ভ্যালু আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এই যে বস্তুর ভরকে যদি আমরা অভিকর্ষজ ত্বরণ দিয়ে গুণ করে দিই, তাহলে কী বেরোবে? বস্তুর ওজন। আর পৃথিবীর যে বল দ্বারা কোনো বস্তুকে নিজের কেন্দ্রের দিকে টানে তাকে বস্তুর ভার বা ওজন বলে। এবার পরীক্ষায় কোশ্চেন আসে যে ভর মাপার যন্ত্রের নাম কি? তোমরা কী বলবে? সাধারণ তুলা যন্ত্র, একটু আগেই বললাম। যদি বলে ভার মাপার যন্ত্রের নাম কি? স্প্রিং তুলা যন্ত্র। আরেকটা জিনিস মনে রাখবে, বস্তুর ভার হচ্ছে ভেক্টর রাশি। যদি বলে বস্তুর ভার কি স্কেলার রাশি না ভেক্টর রাশি, তোমরা কী বলবে? বস্তুর ভার হচ্ছে ভেক্টর রাশি। আর যদি বলে বস্তুর ভর কী রাশি, তাহলে কী বলবে? স্কেলার রাশি। যদি বলে বস্তুর ভর কী রাশি, তোমরা কী বলবে? বস্তুর ভর হচ্ছে স্কেলার রাশি। আর যদি বলে বস্তুর ভার কী রাশি, তোমরা কী বলবে? বস্তুর ভার কী রাশি, তোমরা কী বলবে? ভেক্টর রাশি। আর যদি বলে বস্তুর ভর কী রাশি, তোমরা কী বলবে? স্কেলার রাশি। এছাড়াও পরীক্ষায় কোশ্চেন আসে যে বল কী ধরনের রাশি, তোমরা কী বলবে? বল হচ্ছে ভেক্টর রাশি। যদি বলে বল কী ধরনের রাশি, তোমরা কী বলে? বল হচ্ছে ভেক্টর রাশি। পরীক্ষায় কোশ্চেন আছে যে বল কী ধরনের রাশি, তোমরা কী বলবে? বল হচ্ছে ভেক্টর রাশি। এছাড়াও এই যে বল দেখছো, তো বল মাপার এককের নাম জিজ্ঞেস করে। যদি বলের একক জিজ্ঞেস করে, বলের এসআই একক হচ্ছে নিউটন। যদি বলে বলের এসআই একক কি, তোমরা কী বলবে? বলের এসআই একক হচ্ছে নিউটন। বলের এসআই একক কি? বলের এসআই একক হচ্ছে নিউটন। বলের এসআই একক কি? বলের এসআই একক হচ্ছে নিউটন। আর যদি বলে বলের সিজিএস একক কি, তোমরা কী বলবে? ডাইন। যদি বলে বলের সিজিএস একক কি, তোমরা কী বলবে? ডাইন। বলের সিজিএস একক হচ্ছে ডাইন, আর বলের এসআই একক হচ্ছে নিউটন। সো পরীক্ষায় কোশ্চেন আসে যে 1 নিউটন ইকুয়াল টু ড্যাশ ডাইন, 1 নিউটন ইকুয়াল টু 10⁵ ডাইন। ডাইরেক্টলি পরীক্ষায় কোশ্চেন আসবে 1 নিউটন ইকুয়াল টু ড্যাশ ডাইন, কী বলবে? 10⁵ ডাইন। ডাইরেক্টলি পরীক্ষায় কোশ্চেন আসবে 1 নিউটন ইকুয়াল টু ড্যাশ ডাইন, তোমরা কী বলে? 10⁵ ডাইন। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন হলো যে 2023 সালে মহিলা আন্ডার-19 টি-20 বিশ্বকাপ কোন দেশে আয়োজিত করা হয়েছিল? তো 2023 সালে মহিলা আন্ডার-19 টি-20 বিশ্বকাপ কোন দেশে আয়োজিত করা হয়েছিল, তোমরা কী বলবে? দক্ষিণ আফ্রিকাতে। কোন দেশে আয়োজন করা হয়েছিল আন্ডার-19 টি-20 ওয়ার্ল্ড কাপ মহিলাদের, কী বলবে? দক্ষিণ আফ্রিকাতে। আর যদি বলে উইনার কে ছিল, তাহলে বলবে ইন্ডিয়া। উইনার কে ছিল? ইন্ডিয়া। উইনার ছিল কে? ইন্ডিয়া। আর যদি বলে রানার কে ছিল, মানে কাকে হারিয়ে ইন্ডিয়ায় আন্ডার-19 টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছিল, তোমরা কী বলবে? ইংল্যান্ড। তাহলে উইনার কে ছিল? ইন্ডিয়া। কাকে হারিয়েছে? ইংল্যান্ডকে। হয়েছে কোথায়? দক্ষিণ আফ্রিকাতে 2023 সালে আন্ডার-19 টি-20 ওমেন্স ওয়ার্ল্ড কাপ। এবার পরীক্ষায় কোশ্চেন আসবে যে আন্ডার-19 মেন্স, আন্ডার-19
মেন্স, আন্ডার 19 মেন্স মানে পুরুষদের 50 ওভারের যে ওয়ার্ল্ড কাপটা হয় সেটা কোথায় হয়েছিল? তোমরা কি বলবে? সেটাও সাউথ আফ্রিকাতে হয়েছিল। সেটা কোথায় হয়েছিল? সেটাও সাউথ আফ্রিকাতে হয়েছিল। আর যদি বলে কে জিতেছে, তোমরা কি বলবে? অস্ট্রেলিয়া জিতেছে। কাকে হারিয়ে? ইন্ডিয়াকে। লাস্ট যে আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ হয়েছে, লাস্ট যে আন্ডার 19 পুরুষদের আন্ডার 19 বিশ্বকাপ হয়েছে, লাস্ট পুরুষদের যে আন্ডার 19 বিশ্বকাপ হয়েছে সেটা কোথায় হয়েছিল? সাউথ আফ্রিকাতে। লাস্ট পুরুষদের যে আন্ডার 19 বিশ্বকাপ হয়েছে সেটা কোথায় হয়েছিল? সাউথ আফ্রিকাতে। যদি বলে কে জিতেছে, তোমরা কি বলবে? অস্ট্রেলিয়া জিতেছে। কাকে হারিয়ে জিতেছে? ইন্ডিয়াকে হারিয়ে জিতেছে। এটা হচ্ছে 50 ওভারের বিশ্বকাপ ছিল 2024 সালে। হ্যাঁ, 2024 সালে হয়েছিল। এবার যদি বলে 2026 সালে আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ কোথায় হবে? 2026 সালে আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ হবে হচ্ছে জিম্বাবুয়ে আর নামিবিয়া। জিম্বাবুয়ে আর নামিবিয়া। যদি বলে 2026 সালে আন্ডার 19 পুরুষদের আন্ডার 19 বিশ্বকাপ, 2026 সালে পুরুষদের আন্ডার 19 বিশ্বকাপ কোথায় হবে? জিম্বাবুয়ে আর নামিবিয়াতে। 2026 সালে পুরুষদের আন্ডার 19 বিশ্বকাপ কোথায় হবে? জিম্বাবুয়ে আর নামিবিয়া। আর 2024 সালে, এটা কিন্তু আন্ডার 19 না, এটা কিন্তু আন্ডার 19 না, এটা আন্ডার 19 কথা বলছি না। 2024 সালে পুরুষদের বিশ্বকাপ টি-20 বিশ্বকাপ কোথায় হবে? যদি বলে পুরুষদের টি-20 বিশ্বকাপ কোথায় হবে, তোমরা কি বলবে? ওয়েস্ট ইন্ডিজ আর ইউএসএ। ওয়েস্ট ইন্ডিজ আর ইউএসএ। তাহলে 2024 সালে মানে এই বছর যে টি-20 বিশ্বকাপ হতে চলেছে, সেই টি-20 বিশ্বকাপটা কোথায় হবে? ওয়েস্ট ইন্ডিজ আর ইউএসএ। এটা হচ্ছে টি-20 বিশ্বকাপ। আর 50 ওভারের যে বিশ্বকাপটা 2023 সালের, সেটা কোথায় হয়েছিল? 2023 সালের 50 ওভারের বিশ্বকাপটা কোথায় হয়েছিল? ইন্ডিয়াতে। 2023 সালের 50 ওভারের বিশ্বকাপ কোথায় হয়েছে? ইন্ডিয়াতে। যদি বলে জিতেছিল কে, তোমরা কি বলবে? অস্ট্রেলিয়া। হয়েছে কোথায়? ইন্ডিয়াতে। জিতেছিল কি? অস্ট্রেলিয়া। কাকে হারিয়ে? ইন্ডিয়াকে হারিয়ে। 2023 সালের ক্রিকেট বিশ্বকাপ ইন্ডিয়াতে হয়েছে, জিতেছে অস্ট্রেলিয়া। কাকে হারিয়ে? ইন্ডিয়াকে হারিয়ে। যদি বলে 2023 সালের যে ক্রিকেট বিশ্বকাপ হয়েছে, 2023 সালের ক্রিকেট বিশ্বকাপে সবথেকে বেশি রান কার ছিল? মোস্ট রানস, সবথেকে বেশি রানস কার ছিল? তোমরা কি বলবে? বিরাট কোহলি। সবথেকে বেশি রান কার ছিল? কি বলবে? বিরাট কোহলি। আর যদি বলে মোস্ট উইকেটস, সবথেকে বেশি উইকেট কার ছিল? তোমরা কি বলবে? মোহাম্মদ শামি। সবথেকে বেশি উইকেটস কার ছিল? কি বলবে? মোহাম্মদ শামি। মোহাম্মদ শামি। তাহলে 2023 সালে যে ক্রিকেট বিশ্বকাপ হয়েছিল সেখানে সবথেকে বেশি রান ছিল বিরাট কোহলির, আর সবথেকে বেশি উইকেট কে নিয়েছিল? মোহাম্মদ শামি। তো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করব। আমরা যে 2023 সালের কেপি কনস্টেবলের প্রিলিমসের জিকেগুলো পড়ছিলাম, সেই জিকেগুলো আজকে শেষ হয়ে গেল। সো ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ।